আসসালামু আলাইকুম। কিছুদিন আগে নিউজিল্যান্ডের সঙ্গে যখন সিরিজ চলছিল টি-20-র, বৃষ্টির কারণে খেলা থেমে গেছিল। বাট তার কিছুক্ষণ পরেই নিউজিল্যান্ডের প্লেয়াররা বলেছিলেন যে এই ধরনের ড্রেনেজ সিস্টেম উনি আর দেখেননি। ঠিক আজকেও যখন বাংলাদেশ এবং পাকিস্তানের যে টেস্ট চলছে, বিকালের দিকে আমরা দেখলাম বৃষ্টি হলো এবং তার কিছুক্ষণ পরেই খেলা আবার যথারীতি শুরু হয়ে গেল এবং স্মুথভাবেই শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে অনেকেই বলছেন অথবা লিখছেন, আমরা দেখছি যে তামিম ইকবালের ম্যাজিক। হ্যাঁ, তামিম ইকবালের ম্যাজিক বলতে পারেন, যেহেতু এখন উনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, অ্যাডহক যেহেতু যে কমিটি করা হয়েছে নির্বাচনের জন্য, তো তার প্রেসিডেন্ট যেহেতু, তো অতএব তার তো ক্রেডিট সেটা যাবে, এটা খুবই স্বাভাবিক। আসলে প্রশ্ন এবং যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই তা হচ্ছে আমাদের কেমন যেন যেই মিডিয়ার কথা অথবা একজনকে যেভাবে করে মূল্যায়ন করা বা আরেকজনকেও যেভাবে করে তাচ্ছিল্য করা, এই বিষয়গুলো না আমাদের ফ্যানদের সামনে যেভাবে করে তোলা হচ্ছে তা আসলে ক্রিকেটকে বাদ দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে যে আমরা ক্রিকেট বাদে সব কিছুর সমালোচনা করার বিষয়টাকেই বেশি বারবার গুরুত্ব দিয়ে দেখছি, যার ফলে এই বিষয়গুলোকে হাইলাইট করা হচ্ছে। তো আমার কাছে কথা যেটা, যে প্রত্যেকটা মানুষের কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকে, এটা খুব স্বাভাবিক। তবে সাথে সাথে ভুল ত্রুটিতে আপনি যেমন হচ্ছে ক্রিটিসাইজ করবেন, সঙ্গে সঙ্গে যে মানুষটা যে ভালো কাজ করবে তার জন্য তাকে কিন্তু শাবাশিও দেওয়া উচিত, ঠিক না? তো যেমন আমি যদি প্রথমে তামিম ইকবালকে দিয়ে শুরু করি, যে তামিম ইকবাল ফ্যান লাগিয়েছেন গ্যালারিতে, তামিম ইকবাল যে ভাতা পাচ্ছিল যে কর্মচারীরা বিসিবির, তাদের সেটা নিশ্চিত করেছেন, নারীদের যেই টাকাটা ছিল সেটা বাড়িয়েছেন, প্লেয়ারদের পেমেন্ট বাড়িয়েছেন। এই যে ধরনের বিষয়গুলো উনি করেছেন, আমি বলবো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন। এবং এটা যদি অন্য কোনো বোর্ড প্রেসিডেন্টও পরবর্তী সময় আসে, সেই ক্ষেত্রেও আমার মনে হয় এই বিষয়গুলোকে পজিটিভ আকারেই দেখা উচিত। এছাড়া উনি প্লেয়ারদেরকে ঘিরে বেশ কিছু প্ল্যান করছেন। তার মধ্যে আমরা মিরপুর স্টেডিয়ামে দেখলাম যে একটা সুন্দর বসার জন্য ক্যাপাসিটি তৈরি করা, যেখানে প্লেয়াররা এসে সেই ব্যালকনি থেকে যেন খেলা উপভোগ করতে পারেন অথবা ফ্রি টাইমেও যেন অ্যাক্সেস পান, হুইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় এরকম একটা দরকার ছিল। তো এই জায়গাগুলোকে যদি মূল্যায়ন করি, আমার কাছে মনে হয় ভালো। অন্য কিছু যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। সেম অ্যাজ আমিনুল ইসলাম বুলবুলের কথা আমরা এখন শুনছি যে লস হয়েছিল, তাকে ইনভেস্টিগেট করা উচিত, কেন বিশ্বকাপ খেলা হয়নি। এটা আজকে যেটা লেটেস্ট নিউজ, যে বিশ্বকাপ যে খেলা হয়নি সেই সময় সেটা নিয়ে ইনভেস্টিগেট করা উচিত এবং তার জন্য একটা কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। তো একটা জিনিস দেখেন, এই জায়গায় আমি তামিমের কথা যদি বলি, তামিম কিন্তু প্রথম থেকেই বলছিল যে ভেবেচিন্তে একটা পদক্ষেপ নেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তামিম কিন্তু তার স্ট্যান্ড সরায়নি। কিন্তু অন্যদিকে আমরা যদি ক্রীড়ামন্ত্রীর কথাও বলি, ওনার সেই সময়ের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু ওই ডিসিশনটাকেই পজিটিভ আকারে তুলে ধরা হয়েছিল বা উনি ওটাকেই কিন্তু হাইলাইট করছিলেন। এখন এই সময় এসে ওনার যে ডিসিশনটা যে আবার বিবেচনা করা, হ্যাঁ হতেই পারে, এটার রেজাল্ট হয়তো বা আমরা জানবো, দেখবো, শুনবো যে আসলে ঘটনাটা কী হয়েছে। কারণ আমরা আসিফ নজরুল সাহেবকেও দেখলাম যাওয়ার আগে বলল সম্পূর্ণ দোষ হচ্ছে যারা ক্রিকেট প্লেয়ার অথবা যারা বোর্ডে ছিলেন তারা আসলে খেলতে চাননি বলেই যায়নি। এটা একটা, আবার বোর্ড থেকেও বলা হচ্ছে বা প্লেয়াররাও বলছেন যে না, আসলে আমরা পারমিশন পাইনি বলে যায়নি, গভর্নমেন্ট পারমিশন দেয়নি বলে যায়নি। তো ধোয়া আসা, আসলে কেউ কোনো অ্যাকাউন্টেবিলিটি নিয়ে স্ট্রংলি বোল্ড ডিসিশন দেয় না অথবা কোনো স্টেটমেন্ট দেয় না যে না, আমি এই ডিসিশনটা নিয়েছি অথবা আমরা এই ডিসিশনটা নিয়েছি ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অথবা যে ইনসাল্টটা করা হয়েছিল আমাদেরকে তার এগেনস্টে এটা আমাদের একটা স্ট্যান্ড ছিল। এবং যেই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, যে যখন আপনারা বলেন যে দেশের ক্রিকেট আসলে টিকে আছে দর্শকদের উপরে, সেই জায়গায় যদি আপনি নিজে একটা জরিপ করেন অথবা সেই সময়ের যে বলা যায় মানুষের ইমোশন ছিল, সেই জায়গা থেকে আমরা বলবো অ্যাজ এ ফ্যান হিসাবে উই আর নট ডিসঅ্যাপয়েন্টেড। আমরা হতাশ না যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, ইট কুড বি বেটার, বাট উই আর নট ডিসঅ্যাপয়েন্টেড, এটা আমি বলতে চাই। এবার আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের কথা। এই যে ফিল্ডের আজকে এত সুন্দর আমরা ফিল্ড দেখছি, মিরপুর স্টেডিয়ামেরকে দেখছি, যে মিরপুর স্টেডিয়ামে আসলে কোনো খেলাকে আমরা আর আসলে প্রায়োরিটি দিচ্ছিলাম না, লো স্কোরিং গ্রাউন্ড হচ্ছিল, মানে বিভিন্ন রকম বিষয় কিন্তু ছিল যখন হচ্ছে আমাদের প্রিভিয়াস কিউরেটার ছিল গামিনী সিলভা। বাট এই টমি হ্যামিং কার মাধ্যমে আসলো?
সেই মানুষটার কথা তো মনে রাখতে হবে। এই টমি হ্যামিং কিন্তু আসছে এই আমিনুল ইসলাম বুলবুলের মাধ্যমেই। উনি এই বিশ্বসেরা কিউরেটারকে নিয়ে এসেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা মাঠও দেখছি সুন্দর এবং আজকে 4 দিন শেষ হয়েছে টেস্টের, এর পরেও এই সময় এসেও বাংলাদেশ দল বেশ ভালো ব্যাটিং করতে পারছে, মানে উইকেটটা আসলে ট্রু উইকেট যেটাকে আমরা বলি সেই উইকেটের কিন্তু ধরন আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদেরকে ক্রেডিটটা সেই মানুষটাকে দিতে হবে, যেই মানুষটার হাত ধরে এই এত সুন্দর একটা মানুষকে আমরা পেয়েছি, কিউরেটারকে একটা পেয়েছি। দ্বিতীয় আরেকটা ইম্পর্ট্যান্ট আমরা বিষয় বলি, কিছুদিন আগে আমরা দেখলাম যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা লেভেল 3 কোচিং সম্পূর্ণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই লেভেল 3 কোচিংটা কে শুরু করলো বা কার মাধ্যমে শুরু হলো? সেই মানুষটার কথা আপনি কি মূল্যায়ন করবেন না? অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। যদি কারো ভুলও মূল্যায়ন করেন সেটাও যেমন ঠিক, তার ভালো কাজকেও মূল্যায়ন করতে হবে। সেই জায়গায় কিন্তু আপনাকে আমিনুল ইসলাম বুলবুলের কথা অবশ্যই বলতে হবে। যেখানে আমরা জানি যে লেভেল 3 কোচিং করাতে বাইরের দেশে হয়তো বা অনেক টাকার প্রয়োজন হয়, যে 16 লাখ 20 লাখ 30 লাখ অনেক কিছুই শুনেছি, সেই জায়গায় দেশের মধ্যে নাকি 4 লাখ টাকার মধ্যে বিষয়গুলো কমপ্লিট হয়েছে। তো এর ক্রেডিট তো আপনাকে আমিনুল ইসলাম বুলবুলকে দিতে হবে। 3 নম্বর কথা, আরেকজনের কাছে আমরা শুনলাম, বোর্ডেরই একজন সদস্য, উনি বললেন যে এই ডিপিএলে বা ঢাকা প্রিমিয়ার লিগে আপনি আম্পায়ারিং নিয়ে কোনো রকম কোনো মতবিরোধ পাবেন না। এবার আসি আম্পায়ারিংয়ের কথা। বর্তমান সময়ে বাংলাদেশের আম্পায়ারদেরকে নিয়ে অথবা ম্যাচ রেফারিদেরকে নিয়ে যিনি কাজ করছেন তার নাম কি? সাইমন টফেল। এবং সাইমন টফেল হচ্ছে বিখ্যাত একজন মানুষ, শুধুমাত্র বিখ্যাত এই কারণে না যে তার মানে শেখানোর অ্যাবিলিটি, ওনার ক্যারিয়ার যদি আপনি দেখেন, ওনার ডিসিশনগুলো যদি দেখেন, অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে তিনি কোন পর্যায়ের একজন মানুষ ছিলেন। তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে দিয়ে কিন্তু আমাদের এই লোকাল যারা আছেন, যারা খেলা পরিচালনা করছেন, তাদেরকে কিন্তু গড়ে তোলার পিছনে এই মানুষটার একটা ভূমিকা আছে। এই সাইমন টফেলকে কে নিয়ে আসলো? এই সাইমন টফেলকেও কিন্তু আনা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের মাধ্যমে। এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো আমরা দেখেছি, এই ছোট ছোট চেঞ্জেসগুলোর কি আপনি কোনো মূল্যায়ন করবেন না, বা এর ক্রেডিট কি উনি পাবেন কি পাবেন না? তো আমার আসলে মানে যে কথাটা আসলে সেই কথাটা হচ্ছে যে একটা বিষয়কে ডেভেলপ করতে হলে একটা সময়ের প্রয়োজন, এবং সময়ের প্রয়োজনের সাথে সাথে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে বা নিয়েছিলেন উনি, তার রেজাল্ট কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি যখন যে মানুষকে নিয়ে কথা বলবেন বা আমরা যখন নিজেরাও কোনো মানুষকে নিয়ে কথা বলবো, তখন তার মূল্যায়ন করার জন্য তার খারাপ কাজ হোক অথবা নেগেটিভ কাজ, আমি খারাপ না বলে যদি নেগেটিভ বলি, যে নেগেটিভ কাজগুলো যেটা নিয়ে আসলে কথাবার্তা চলছে, বিপিএল নিয়ে লস লাভের হিসাব নিকাশ আমরা অনেক করছি, সেইটা যেমন ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম যে মানুষ যেটা ক্রেডিট পাওয়ার যোগ্য সেটা কিন্তু তাকে দিতে হবে, এটাই হচ্ছে বেস্ট। তবে সবচেয়ে শঙ্কার কথা যেটা, তা হচ্ছে মানে আমি যেটা মনে করি, বাংলাদেশে আসলে ফেয়ার ইলেকশন বলে কোনো কিছু বিলং করে না। আপনি সেই জায়গায় বিসিবির মতন একটা জায়গাতে আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানে হচ্ছে ফেয়ারভাবে কেউ আসবে, সেটা ম্যানেজ হয়ে যাবে এবং উনি এসে এটা অ্যাডহক কমিটি হিসেবে এটা তদারকি করে এটাকে একদম ফেয়ার করে ফেলবে, হুইচ ইজ নট পসিবল অর নিয়ার টু ইম্পসিবল টু মি, আমার কাছে এটা মনে হয়। তো উনি ওনার দায়িত্বটা কেমন করে পালন করে সেটা একটা ব্যাপার। আবার তামিম ইকবাল যখন থাকবে না, তখন নেক্সট আরেকজন যিনি আসবেন উনি এসে আবার তামিম ইকবালকে কীভাবে মূল্যায়ন করেন, এটা হচ্ছে দেখার বিষয়। কারণ কেউ আমরা কখনো কারো কাজকে পজিটিভভাবে মূল্যায়ন হতে দেখিনি, এটা আমাদের বড় একটা সমস্যা। তো আশা করব যে বাংলাদেশ ক্রিকেটের আসলে ভালোর জন্য ক্রিকেটীয় যে মাথা, যেই মানসিকতা, সেটাকে কাজে লাগানো উচিত এবং এটাকে আসলে পার্সোনালভাবে না নেওয়ার চাইতে একটা দেশের সম্পদ, দেশের আমানত হিসাবে নেওয়া দরকার। তাহলে হয়তো আমাদের দেশের ক্রিকেট সামনে আর আগাবে এবং এটার সম্ভাবনা তো অবশ্যই আছে।